ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিক ওষুধ খাওয়ার পরে সমস্যা কমার বদলে আরো বেড়ে গিয়েছিল। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরো এখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। দুয়ারের স্বাস্থ্য পরিষেবা, পোশাকি নাম সেবাশ্রয়। তৃণমূল ক্ষমতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, একেবারে প্রিমিয়াম ফ্যাসিলিটি বলে ঢালাও প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। গর্ব করে বারবার সেবাশ্রয় প্রসঙ্গে বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই স্বাস্থ্য পরিষেবা প্রদানের কর্মসূচি সেবাশ্রয় নিয়েই উঠছে একের পর এক ক্ষোভ, রোষ, অনিয়মের অভিযোগ। না অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। বুধবারই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে 12 পাতার অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 এই দুটি স্বাস্থ্য শিবির নিয়ে জনস্বাস্থ্য সংক্রান্ত বিধি লঙ্ঘন, চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ, চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘন, রোগ নির্ণয়কারী যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম না মানা, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড বাসে মাথায় দিনের পর দিন তাদের টুপি পরিয়েছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইজ নাথিং বাট এ ট্রেটার প্লাস সাইকো। ও বিভিন্ন হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছে এবং এমন একটা ও পরিবেশ তৈরি করেছিল যেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলো বা স্বাস্থ্য ব্যবস্থাটা টোটাল ফালতু। অভিষেকের সেবাশ্রয়টা হচ্ছে একদম সুপার বেস্ট। 12 পাতার এই অভিযোগপত্রের ছত্রে ছত্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম রয়েছে তার, 2 নম্বরে নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়। এছাড়াও ফলতার তৃণমূল নেতা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, বিষ্ণুপুরের ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক জনের নাম রয়েছে। অভিযোগপত্রের শুরুতেই বিজেপি নেতা দাবি করেছেন, তিনি যেসব তথ্য দিয়েছেন তা এমন সব বিষয় সামনে নিয়ে আসে যা চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, নিয়ন্ত্রিত রোগ নির্ণয় সরঞ্জাম, অস্থায়ী মেডিকেল ক্যাম্প, রোগী সুরক্ষা, চিকিৎসা সংক্রান্ত নথিপত্রের সংরক্ষণ এবং অন্যান্য আইন লঙ্ঘন নিয়ে অবিলম্বে পুলিশি তদন্তের দাবি করে। যার মধ্যে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে থাকা চিকিৎসকদের পরিচয় সংক্রান্ত অভিযোগ। বলা হয়েছে, উপভোক্তাদের থেকে নেওয়া পরামর্শপত্র এবং চিকিৎসা সংক্রান্ত নথিগুলি থেকে চিকিৎসকদের পরিচয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর, প্রাতিষ্ঠানিক পরিচয়, চিকিৎসা সংক্রান্ত নথির যথাযথ সংরক্ষণ, আইন অনুযায়ী প্রেসক্রিপশন লেখার বিষয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বেশ কিছু পরামর্শপত্রে পূর্ণাঙ্গ তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা দিয়ে চিকিৎসক বা চিকিৎসার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে শনাক্ত করা সম্ভব। অর্থাৎ অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক বলে যাদের দাবি করা হয়েছিল তাদের অধিকাংশই শিক্ষানবিশ। অভিযোগের প্রথম কথা হচ্ছে যে ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশন ছিল না এবং দেখা গেছে আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। চিকিৎসার জন্য সেবাশ্রয় গিয়েছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়ঙ্কা পুরকায়, কিন্তু তার অভিজ্ঞতা হয়েছিল ভয়াবহ। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। কারো ওষুধ খেয়ে উল্টো কাজ হয়েছে তো কারো কাজই হয়নি বলে অভিযোগ। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। আমার আবার বাচ্চা ছেলেরা দেখেছিল, তা ওষুধ খেয়ে আমার কিছুতেই কমে না। দেখলো, দেখে কোনো ওষুধ দেয়নি, পাওয়ারও চেক করেনি, কিছুই বলেনি, শুধু ফোন নাম্বারটা নিয়ে বলল তুমি বাড়ি যাও, আমরা আমতলায় থেকে ডেকে নেব। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির দাবি, নিশ্চিত হওয়া দরকার কর্মসূচি চলাকালীন সমস্ত প্রযোজ্য আইন অনুমোদন, রেজিস্ট্রেশন, নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা এবং পরিচালনগত সুরক্ষা বিধি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কিনা। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয় চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমার মা গেছিল, আমার স্ত্রীও গেছিল। এরা ওই সেবাশ্রমে যখন আমাদের বাড়ির পাশে, কিন্তু ওনারা যে ধরনের ওষুধপালাগুলো দিয়েছিল সেই ওষুধপালাতে কোনো কাজকর্ম হয়নি। এবার 2-1জনের আরও ক্ষতি হয়েছে। নাহলে হসপিটালে চিকিৎসা ভালো হয় না, আমরা সারাদিন গিয়ে লাইন দাঁড়িয়ে থাকি,
অর্ধেক সময় ডাক্তার থাকে না, অথচ গ্রামে গ্রামে গিয়ে মানে সেবাশ্রম খুলছে। এদের কি একদিনে তারা এসে সব কিছু ভালো করে দিয়ে যাবে? ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছিল। চোখের হসপিটালে নিয়ে যেতে, চোখের ড্রপ দিতে, তবে চোখটা মাথা যন্ত্রণাটা কমে গেছে। না ওষুধ লিখে দিতে ডাক্তার সই করতে না। এই সেবাশ্রয় ক্যাম্পে এসে উপকার পাওয়ার সংখ্যাটা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে ক্ষমতায় থাকাকালীন ঢালাও প্রচারও করেছিল তৃণমূল। কিন্তু বিজেপি নেতার অভিযোগ, জনস্বাস্থ্য, রোগী সুরক্ষা, চিকিৎসার বিধিবদ্ধ নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সরঞ্জাম পরিচালনা, মেডিকেল রেকর্ড রাখা এবং আইন অনুযায়ী অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরির ক্ষেত্রে গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ হয়েছে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। চোখের লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। কালকে দেখালেন, আমি দেখালাম একজনের পা কেটে বাদ করেছে একজন মহিলার, এই সেবাশ্রয় থেকে রেফার করা হয়েছিল তাকে। তার জলযন্ত্র একটা সুস্থ মহিলাকে পা কেটে বাদ দিয়ে দিল। এটাকে ছাড়া যাবে না। সেবাশ্রয় ঘিরে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর এই দক্ষিণ চব্বিশ লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ আমাদের ডায়মন্ডবাসীর। যত রকম দুর্নীতি যা করেছে এক এক করে আমরা এক্সপোজ করছি। এইটা নিয়ে 9 নম্বর আজকে কমপ্লেন জমা পড়লো এবং এফআইআর হবে। আমি আবেদন করেছি এসপির কাছে যে সিট গঠন করে এটা সিআইডি কে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এটাকে তদন্ত করা হোক। সেবাশ্রয় সম্পর্কে আমি কোনো কালেই বিশদ জানি না, আমি কোনো মন্তব্য করতে পারবো না। গরিব মানুষেরাই আমার রোগী এবং তাদের হয়ে ঈশ্বরী মূল্য মিটিয়ে দেন। উক্তিটি কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের কিংবদন্তি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বুধবার 1 জুলাই সেই বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তাকে স্মরণ করেই আমাদের দেশে 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। আর এই দিনেই গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস। এদিন ডক্টরস ডের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তুলে সরব হন স্বাস্থ্যমন্ত্রীও। সারাক্ষণ এখন শুনছি একটা কোথায় নাকি হেল্প ক্যাম্প করা হয়েছিল, কি এক ভদ্রলোক করেছিলেন, উনি সাংসদ, উনি সেবাশ্রয় নাম দিয়েছিলেন, সেখানে একটিও ডাক্তার যায়নি। যখন শারদত্ত মুখার্জি সেটা চেঁচিয়ে বলতো, তখন এই আইএমএ কেন মুখ বধির ছিল? প্রশ্ন আপনাদের। এই আইএমএর কর্তা ব্যক্তিরা কেষ্টবিষ্টরা সেই সেবাশ্রয় ছিল, তারা কেন মুখ বধির ছিল? তাদের মুখ খুলেছে, ভালো লাগছে, কান খুলেছে, ভালো লাগছে, দৃষ্টি বদলেছে, ভালো লাগছে, আগে হলে আরো ভালো লাগতো। ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রাম তৃণমূল আমলে ঢাকঢোল পিটিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এখন ভুরি ভুরি অভিযোগ উঠছে। এমনকি যেসব চিকিৎসকরা সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত ছিলেন তাদের গলাতেও শোনা গেছে অভিযোগের সুর। একই সঙ্গে একটা অদ্ভুতভাবে সরকারি চিকিৎসার সঙ্গে একটা অদ্ভুতভাবে একটা প্ল্যাটফর্ম চিকিৎসা চলতো, যেটা না ছিল কোনো না ছিল কোনো বিশ্বাসযোগ্যতা, না ছিল কোনো কিছু। ইভেন এটুকু শোনা যাচ্ছে ল্যাব রিপোর্ট যেটা আসতো সেটা নাকি হচ্ছে এআই দিয়ে করা হতো। একদম পরিষ্কারভাবে কোনো কিছুই এক্স রে, ইউএসজি থেকে শুরু করে বিভিন্ন ব্লাডের পরীক্ষা কোনোটাই কিন্তু সঠিক চিকিৎসক দিয়ে করা হতো না। এটা তো পুরোটাই বিপজ্জনক, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমি গর্হিত কাজ চিকিৎসার বিরুদ্ধে, ইভেন হচ্ছে মানবাধিকারের বিরুদ্ধে। ক্ষমতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে ধন্য করতেন তার অনুগামীরা। সেই সেবাশ্রয়ের সেবা নিয়েই অব্যবস্থা থেকে দুর্নীতি নানা অভিযোগ উঠতে শুরু করেছে। ডাক্তারিতে আপনি যতক্ষণ না পুরো কোর্স শেষ করে ফাইনাল এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ কমপ্লিট করে তবে আমরা পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিই বা পাই আমরা ডাক্তাররা। এমনকি ফাইনাল এমবিবিএস পাস করার পরও যেটা দেওয়া হয় সেটা টেম্পোরারি রেজিস্ট্রেশন। আর ইন্টার্নশিপ কমপ্লিট করার পর, অর্থাৎ হাতে কলমে কাজ করার 1 বছর কাজ করার পর ফাইনাল রেজিস্ট্রেশন দেওয়া হয়। তবেই কিন্তু সেই ডাক্তারের অধিকার থাকে কোনো মানুষকে তার চিকিৎসা করার। এখন সেখানে যদি ধরুন একটা 5th ইয়ারের স্টুডেন্ট বা একটা
ইন্টার্নশিপ করছে বা শুধু ফাইনাল এমবিবিএস পাস করেছে, তার হাতে কলমের কোনো অভিজ্ঞতা নেই, সেই ধরনের লোককে দিয়ে যদি ট্রিটমেন্ট করানো হয়, সেটা যেখানেই হোক, যারা সেই চিকিৎসা নিতে আসছে তারা তো নির্দোষ, তারা তো কিছু না জেনেই আসছে, তারা জানছে বড় বড় ডাক্তাররা এসে আমাদের চিকিৎসা করছেন। কিন্তু এখানে যদি তারা ডাক্তারই না হয় আইনতভাবে, তাহলে এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আগে এইটার সম্পর্কে একটা আইনগত ব্যবস্থা নিতে হবে, জানতে হবে সত্যি সত্যি এরকম কিছু হয়েছে কিনা, যদি হয়ে থাকে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, হঠাৎ শুধু শুধু তারা নিজের পড়াশুনো ছেড়ে, হসপিটাল ডিউটি ছেড়ে হঠাৎ কেন যাবে, তারা কি করতে যাবে। যদি না তাদের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়ে থাকে, সেইটা কিন্তু আগে জানতে হবে। শুধু যারা গেছে তাদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না, কারণ কেউ নিজের স্বেচ্ছায় এই ধরনের অন্যায় কাজ করতে গেছে বলে আমি মনে করি না, কারণ তারাও জানে তাদের লিমিটেশন কতখানি। অতএব নিশ্চয়ই তাদের উপর এমন কিছু চাপ সৃষ্টি করা হয়েছিল যার জন্য তারা যেতে বাধ্য হয়েছে। এই জিনিসটাকে একদম প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ্যে খুলতে হবে ব্যাপারটা, যে প্রথমেই জানতে হবে, জিজ্ঞেস করতে হবে যে তোমরা কেন গিয়েছিলে, কারণ যারা গেছে তাদের পুরো নাম, পুরো নথিভুক্ত আছে, কোথা থেকে গেছে তারা কি কি মানে ক্লিনিক্যাল স্পেশালিটিতে গেছে, সব কিছু নথিভুক্ত আছে। এর মধ্যে যদি দেখা যায় কেউ সত্যিকারের রেজিস্ট্রেশন ছাড়া গেছে, একদম তাকে মানে 1:1 ডেকে আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত সেই অন্যায় কাজটা কেন করেছে, এটা তার করার কথা ছিল না। সে যদি মানে আমি বলবো শোকজ করার মতন, কারণ সে যদি বলে যে সে ডাক্তার না হয়েও গিয়ে চিকিৎসা করেছে, কোনো আয়ুষের ডাক্তার যে অ্যালোপ্যাথিক ডাক্তার, মডার্ন মেডিসিনের ডাক্তার হিসেবে চিকিৎসা করেছে, সেটা অত্যন্ত অন্যায় এবং এই অপরাধে তার রেজিস্ট্রেশনও কেড়ে নেওয়া যেতে পারে। সামগ্রিকভাবে এটা আমি মনে করি যে যদি এটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং তাতে যদি ডাক্তাররা বাধ্য হয়ে গিয়ে করেন কোথাও, বা খুব উইলফুলি মানে নিজেরা জেনে শুনে গিয়েও করে থাকেন, দুটোই কিন্তু চিকিৎসক সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? কারণ সাধারণ মানুষ সম্পূর্ণ বিশ্বাসে তার নিজের শরীর, যেটা সে নিজেও জানে না সেখানে কি হচ্ছে বা কি হয়েছে বা কি আছে, সম্পূর্ণভাবে ছেড়ে দেয় একজন ডাক্তারের উপর। সেখানে সেই ডাক্তার যদি একটা কোনো বেআইনি রাস্তা কিছু গ্রহণ করেন, সেইটা কখনো ডাক্তারি সমাজের পক্ষে, সমাজ থেকে ভালো ধারণা হতে পারে না। চিকিৎসা নিয়ে ছিনিমিনি, মানুষের বিশ্বাস নিয়ে ছেড়ে খেলা, প্রকল্পের নামে টাকা তছরূপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প নিয়ে যে গুচ্ছ অভিযোগ সামনে আসছে, তাতে জোরালো হচ্ছে এই প্রশ্নগুলোই। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই মানে ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার মানে সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে, এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, যেখানে ছত্রে ছত্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। গত মাসেও এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল ডায়মন্ড হারবারের সরিষা এলাকার ফাঁকা মাঠ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় প্রচুর ওষুধ। আর্টমুভার দিয়ে মাটি খুঁড়তেই উঠে আসে সেসব। যখন ওখানে আমরা খোদাই চালু করলাম, খোদাই চালু করার পরে দেখা গেল ওখানে শুধু মেডিসিন, যেই মেডিসিনগুলো উঠছে সেই মেডিসিনগুলো ম্যাক্সিমাম কয়েক কোটি টাকা কিমতে। এই মেডিসিনগুলো যদি এই পশ্চিমবাংলার গরিব মা বোনেদের, যারা দুস্থ মা বোনেদের কাছে পেত, তারা হয়তো তাদের জীবন ফিরে পেতেন। তারা অনেকেই এই ওষুধের জন্য হয়তো জীবন হারিয়েছেন। এইরকম গুরুত্বপূর্ণ মেডিসিন ওখানে ছিল, যার কিমত কয়েকশো কোটি টাকা। আমাদের ধারণা নয়, আমার দীর্ঘ বিশ্বাস, ওই যে শামীম আহমেদ এবং ওনার টিম, বুলটে, গৌতম অধিকারী, আমার একদম ধারণা বলা ভুল হবে, বিল্টু বুলা, আমার একদম ধারণা 100% ধারণা ওখানে আরও আর্মস আছে, বম পাওয়া যাবে যদি ওই এরিয়াটা পুরো খোদা যায়। এরপর ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ব্লক মেডিকেল আধিকারিকরা।
উদ্ধার করা ওষুধের নমুনা সংগ্রহ করেন পুলিশ ও মেডিকেল অফিসাররা। বিজেপি অভিযোগ করে সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। এ নিয়ে তদন্তের দাবিও তোলে তারা। যে জিনিসটা দেখতে পেল এটা একটা বড় দৃষ্টান্ত, যা ভারতবর্ষে এই ধরনের ঘটনা কোনোদিনও কেউ দেখতে পায়নি। সেখানে দেখা পেয়েছে সেবাশ্রয়ের প্রচুর পরিমাণের ওষুধ, যা এখনো পর্যন্ত তার ডেট 1-2 বছর বাকি আছে। আমি আপনাদের কাছে জানাতে চাই যে ওই ওষুধগুলো সেবাশ্রয়ে ব্যবহার করার জন্য ছিল, কিন্তু ওখানে কি করে গেল? ওই ওষুধগুলো এত দামি, বাচ্চাদের ব্যবহারের ওষুধ বা বাচ্চাদের জীবনদায়ী ওষুধ প্রচুর পরিমাণে। আমি নিজে গিয়ে দেখে অবাক হয়ে গেলাম যে টিএমসি এত বাজে দুর্নীতি করতে পারে যে সাধারণ মানুষের ওষুধ সেটুকু পর্যন্ত কেলেঙ্কারিতে ছাড়লো না। মাটির তলাতে তারা কিছু না করতে পেরে লুকিয়ে রেখেছিল। এ নিয়ে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওষুধগুলো সেবাশ্রয় 1-এর। অতিরিক্ত ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। এর আগে সাতগাছিয়ার পরাজিত তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতাল ও তার স্বামীর ফ্ল্যাট থেকে মিলেছিল বস্তা বস্তা সরকারি ত্রাণের জিনিস। তার মধ্যেও ছিল সেবাশ্রয়ের সরঞ্জাম। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সোমাশ্রী বেতাল, যার হচ্ছে এখানে একেবারে যে বাসস্থান, সেই সোমাশ্রী বেতালের এইখানে যে ফ্ল্যাটের যে ঘর, সেই ঘর তালাবন্ধ অবস্থা রয়েছে, তিনি নেই। এটা হচ্ছে দোতলার ঘর। সেই দোতলার ঘরে আমরা এসে পৌঁছেছি। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর চশমা রাখা রয়েছে, যেগুলো হচ্ছে একেবারে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যেটা হচ্ছে সেবাশ্রয়ের জন্য। দেখতে পাচ্ছি সেই সেবাশ্রয় যে চশমা, সেই সমস্ত কিছু চশমা এখানে এরকম পেটি পেটি চশমা, সেই চশমা রাখা রয়েছে। সেবার নামে আদতে কি হয়েছে সেবাশ্রয় শিবিরে? তদন্তে কি তা উঠে আসবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া এখনও MBBS ডিগ্রি পাননি, তারা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে, তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারির ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। আমার শুধু মনে পড়ছিল যে অভয়াকাণ্ডের পর রাস্তার একটা পোস্টারে ওই প্রতিবাদী ডাক্তারবাবু আশফাকুল্লাহ নাইয়া, বারবার স্টুডিওতে অতিথি হয়েছেন আমার, তার ডিগ্রি পাওয়ার আগে ডিগ্রি ছাপা হয়েছিল বলে তার কাকদ্বীপের বাড়িতে কাক ভরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেড করে। বাড়িতে তার মা এবং তার বোন ছিল, তাদের ঘুম থেকে তুলে কার্যত। অথচ তাঁরই ভাইপোর বহুল বিজ্ঞাপিত ক্যাম্পের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠল। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, একটু ক্লোজে ক্যামেরা যেতে বলবো। এটা জাস্ট আপনি স্ট্যাটিক ধরে দেখুন। দেখুন, এই দিদির পাটা পুরো বাদ। এই মহিলা সেবাশ্রয় চিকিৎসা, সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমাদের কথা বলতে হবে না, শুধু ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে। নমস্কার, মহেশতলা একটু আপনার লেভেলের কাছে 7 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আমার মাকে নিয়ে বিগত বছরেতে অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারত। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙ্গুর যেতে, এমআর বাঙ্গুরে গেলাম। এমআর বাঙ্গুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনি দেখুন, এরা কেউ হাতুড়ে ডাক্তার ওই হসপিটালগুলো নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসতো, সাদা অ্যাপ্রন পরে তাদের রাখতো। আপনি বলুন তো, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? মানে আমরা দেখুন সন অফ দ্য সয়েল, ওই ডায়মন্ড হারবারের
পুকুরে সাঁতার কেটেছি, ওর মাটির গন্ধ জানি, বাতাসের ঘ্রাণ জানি। ওখানকার লোক যে যা পার্টির হোক, যে যে ধর্মের হোক, তার কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অভিষেক সরকার বহিরাগত, ও আমাদের রক্ত চুষেছে, আমরা বারবার আত্মনাদ করেছি, আমাদের কথা কেউ শোনেনি, কেউ শোনে। একমাত্র তুলনীয় ববিবাবু সেটা হচ্ছে ওই মানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, যেটা প্রচুর মানুষ শরীরে ঢুকিয়েছিল, তার সঙ্গে তুলনীয় এই জিনিস সত্যি। এবং এই যে আপনার এই যে ছবি, এই যে ছবি অভিষেক যে এত বলছে যে অভিষেকের আশ্বাস সেবাশ্রয়ের বিশ্বাস, দেখুন প্রেসক্রিপশন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? হ্যাঁ, আমি মানে অবাক হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, পুরো মেডিকেল কাউন্সিলের সমস্ত কিছু আইনকে ওয়ে করেছে। আরো দেখুন ডায়মন্ড হারবার বা যে কোনো জেলার যে প্রান্তিক মানুষরা থাকে তার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব নয় যে কে ডাক্তার এবং কে নয়। ঠিক এই সুযোগটা যদি টু বি পুট বিহাইন্ড দি বার ইমিডিয়েটলি দেখুন অন দি বেসিস অফ দ্য আপনি ক্লোজে নিতে বলেন ক্যামেরাগুলো, আমি প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি, আপনি দেখুন কিরকম সমস্ত ফেক, কোনো ডাক্তারের কোনো কিছু নেই, কে আর সই করছে, কারা করছে, অভিষেক ব্যানার্জি। এবং এ দেখুন সেবাশ্রয়ের প্যাডে এইরকম ভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সমস্ত ফেক ওষুধ দেওয়া হয়েছে, সেগুলোর মার্কেটে আপনি নামই শোনেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, যে ভারতবর্ষে একটা খুব কঠোর আইন আছে, সেটা নাম হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994। ঠিক আছে, তাতে আপনি আলট্রাসোনো বা এক্স রে আপনি স্থানান্তরিত করতে পারবেন না, তার জন্য অনুমোদন দরকার। কেউ যদি আপনার ওখান থেকে যদি ওই আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে যদি নিয়ে যায়, তাহলে তার তো লাইসেন্স ক্যান্সেল হবে, তার এগেন্সটে কেস হবে, এবং এখানে প্রায় 1 লক্ষ টাকা থেকে জরিমানা হবে, 5 বছর অব্দি জেল হতে পারে। ঠিক আছে, এবং অভিষেক ব্যানার্জিকে এই অ্যাক্টে ফেলা হবে। কালকে তো আমি সেদিনকে আপনার এই প্রেসে মনে হচ্ছে যে স্লোগান ছিল এই সেবাশ্রয়ের যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার, এই তো আমি বলছি সকলের অস্বাস্থ্য আমাদের অস্বীকার। আমাদের 1954 আমাদের একটা আইন আছে, আমাদের 1954 একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে আপনার যে কেউ যদি ভুয়া ভেক আর কি করে, মেডিকেল রেমেডিজ অ্যাক্ট, যেটা জানতে তো ভালো বলতে পারবেন, তো সেইখানে সেই অ্যাক্টটাকে পুরো 1954 এর আইনটাকে পুরো উল্লঙ্ঘন করেছে, পুরো ঢপবাজি, যেখানে চিকিৎসা হয়। একটা জিনিস বলি, দুটো লেভেলের স্তর, একটা হলো যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বেহাল অবস্থা করেছিলেন, এবং তারপরে পলিটিক্স অফ ডিসপ্লের পার্ট হিসাবে, মানে মানুষকে দেখাবো শুধুমাত্র, তার হিসেবে সেবাশ্রয়ের মানে একটা কর্মসূচি। এবং সবচেয়ে দেখবেন আপনি এই নিয়ে তৃতীয় দিন আপনি তৃতীয় ব্যক্তির থেকে অভিযোগ পেলেন যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সাথে যোগাযোগ করতে চাইছি, ফোন ধরছে না, কথা বলছে না। তার মানে এক ধরনের চিটিং এবং মানে মার্কেটিং করো। এই যে মার্কেটিং কথাটা তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলতেন, মার্কেটিংটা কার্যত তৃণমূল ধরেই নিয়েছিল যে ভাই কিছু না করে শুধুমাত্র প্রচার করো, মার্কেটিং করো, তার মধ্য দিয়ে আমরা দিনের পর দিন জিতে যাবো। কেন বারবার এই তৃণমূল দলটাকে মূর্খের দল বলতাম? আচ্ছা, এই সেবাশ্রয় খোলা, মূর্খ বললে তো ক্রিমিনাল, সবকিছু সবকটা খারাপ এক জায়গায়। মানে মানুষকে সেবাশ্রয় কেন খোলা হয়েছিল? চাতুর্যের সঙ্গে করা হয়েছে। সেবাশ্রয় খোলা হলো, তার মানে তো এই মেসেজ দেওয়া হলো যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা নেই কিচ্ছু। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো, সব হাসপাতালে দারুণ চিকিৎসা, তার ভাইপো নিজেই ওটাকে কিন্তু নাল এন্ড ভয়েড করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা করেছিলেন স্রেফ আত্মপ্রচারের জন্য, কিন্তু আত্মপ্রচারের জন্য যেভাবে আত্মপ্রচারটা ভোটের জন্যই করেছিলেন, যেভাবে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক মানুষের জীবন নিয়ে খেলেছেন, এটা কিন্তু একটা হেনাস ক্রাইম, এবং এই জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলছি যে যারা যা অভিযোগ করছেন, নিশ্চয়ই সেই অভিযোগের সারবত্তা বিচার করে পুলিশের জায়গা থেকে তার ভূমিকা নেবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য, বাবুরা যারা ইনভলভ ছিলেন তারাও মুখ খুলছে। আমি বারবারই বলছি এটা নিয়ে স্যার, আপনি আমার মুখে কথা বসাবেন না, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি বারংবার আমার মধ্যে কথা বলছেন, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে সম্মান করি, আমার কথাটা শেষ করতে দেন। আমি এখানে আপনার ডিকটেট নিতে আসিনি, আমি আমার দলের কথা বলতে এসেছি, আমি আমার কথা বলতে এসেছি। আপনি প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে প্রথম থেকে প্লিজ প্লিজ করে বলে যাচ্ছি, এক নাগারে বকে যাচ্ছেন আপনি। আমার বক্তব্য খুব সাদামাটা, যে যদি কেউ আমি প্রথম দিন থেকে বলেছি A to Z কেউ যদি ক্রাইম করে থাকে, সে যেন আইনের পথে আইনের শাসনে সাজা পায়। কিন্তু একই সঙ্গে ব্যাপার নয়, এটা তো পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পার্টির সঙ্গে এবার আসছি তো সেটা বলতে হবে তো। আমার দ্বিতীয় কথা, যে অবজেক্টিভটা ভালো ছিল কিনা,
যদি অবজেক্টিভ ভালো না একদম প্রদীপ, তো ধরো অবজেক্টিভ দারুণ ছিল, কিন্তু আমি যাদের বেছেছি তারা ডাক্তারই নন। তারা হয় ডাক্তারির ছাত্র যিনি যার ডিগ্রি ব্যবহারের কোনো অধিকার নেই, যার চিকিৎসার অধিকার নেই, প্রেসক্রিপশন লেখার অধিকার নেই, আর নয়তো তারা অন্য স্ট্রিমের আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথির তাকে অ্যালোপ্যাথি। প্রশ্নটা উদ্দেশ্য নয়, প্রশ্নটা আমার রাস্তাটা আইনি না বেআইনি, সেইটাই তো বলছি আমি। যদি আইনি হয় এবং আমরা তো এখানে আলোচনা করে কাউকে সাজা দিতে পারবো না। কোনদিন পেয়েছি এখানে এরা অভিযোগ করে শুনেছো, মানে কোয়াক আমরা জানি যে ব্যক্তিগতভাবে কিছু ডাক্তার বাবুরা অনেক কিছু আমরা শুনতে পাইনি স্যার। এরা অর্গানাইজ না আমার তো এই বক্তব্যটাই আছে যে যেমন আমরা 16 থেকে 21 অবধি 16 থেকে 21 অবধি ওই 5টা জেলায় কে কে কোথায় কোথায় চাকরি পেয়েছে সেই হদিস এখনো যেমন পাইনি, তেমন এটাও কবে কি পাবো আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে আইনের পথে অভিজিৎদা নিশ্চয়ই তাই ব্যবস্থাপনা করবেন, কিন্তু ওখানে সহস্র মানুষ এত বছর ধরে সেবাশ্রয় নিয়েছেন, আজকে ভোটের পরে এই অভিযোগগুলো আসছে। এর আগে এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে জনপ্রতিনিধি একটা, আচ্ছা ভাবুন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি একটা ক্যাম্প খুলেছেন, সেখানে একজন ভোটার নিরন্ন মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যাদের জন্য অবজেক্টিভ নাকি এইটা করা, সেইখানে গিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, তাদের দোষটা কোথায়? এটা তো নিয়ে পরবর্তীকালে বলা নয়, তার তো বোঝারই সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যন্ত মানুষ কেন বলছি, আজ কলকাতা শহরে একজন ডাক্তারবাবু, তার যদি তিনি স্বনামধন্য বহু বছর ধরে না কাজ করে থাকেন, তার প্রেসক্রিপশন লেখার অধিকার আছে না নেই এটা কি করে একজন রোগী জানবে যদি তিনি ডাক্তারবাবুর চেয়ারে বসে থাকেন এবং অর্গানাইজ করা হয় সেই ক্যাম্প? যে সরকার এসএসকেএম হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পারে, যে সরকার পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্সে চিকিৎসকদের কাছে তাদের ইনভিজিলেটরকে দিয়ে স্মার্টফোনে উত্তর দেখিয়ে দেখিয়ে টাকা নিতে পারে, যে সরকার দিনের পর দিন এক্সপায়ারি ডেটের ওষুধ বিক্রি করতে সাহায্য করতে পারে, তো সেই সরকার এই জালিয়াতিটা করেছে, এটা তো স্বাভাবিক আছে। এদেশ গান্ধীর দেশ, এদেশ স্বামীজির দেশ, এদেশ রামকৃষ্ণের দেশ। এই দেশকেই সেবার জন্য বেছে নিয়েছিলেন মাদার টেরেসা। এই ভূমিতেই দশকের পর দশক ধরে সেবা ধর্ম চালিয়ে যাচ্ছেন দলাই লামা। সেবা ধর্মের ভূমি ভারত, আর এই ভূমিতেই কি সেবার নামে চলেছে শঠতা, সেবাশ্রয়ের নামে চলেছে প্রতারণা? ডায়মন্ড হারবার মডেলের নামে বিশ্বাসভঙ্গের মডেল চালানো হয়েছে, ছিনিমিনি খেলা হয়েছে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে। আমার মনে হতো এর আগের অনেকগুলো জায়গা ওরা ওয়ার্ড বয়ও নিয়ে গেছে, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্টও নিয়ে গেছে। আয়ুষেরও পড়ুয়া আমার কাছে আছে, যে 3rd ইয়ার হোমিওপ্যাথ, বিএএমএস করছে, বিএইচএমএস করছে, 3rd ইয়ার, ছবি আছে, এখন সব বেরোচ্ছে। ঝুলি থেকে অনেক কিছু পড়বে। ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছিলাম, সেখান থেকে ভালো ভালো জিনিস বেরোতো, আর পিসিমার ঝুলি থেকে একের পরে এফআইআর বেরোবে, চুরি বেরোবে, নতুন চুরি, ইউনিক চুরি, অনন্য চুরি, ডিগ্রি চুরি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা, কিন্তু ডায়মন্ড হারবারে সেই মানুষকে সেবা দেওয়ার নামে সেবাশ্রয়ে দুর্নীতি, অনিয়মের ভয়াবহ অভিযোগ উঠেছে। আর এই আবহেই বুধবার প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তিনি ছিলেন বাংলার রূপকার। ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বুধবার তাকে স্মরণ করেই আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বক্তব্যের প্রসঙ্গ তুলে তৃণমূল আমলকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। তৃণমূল ক্ষমতা থাকাকালীন গত 15 বছর স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের এই বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান
ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ তুলে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু না করা নিয়েও নিশানা করেন মুখ্যমন্ত্রী। পাশে থাকা উত্তরপ্রদেশ গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে, আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। এই দিন মেডিকেল কলেজে ডক্টরস ডের অনুষ্ঠান থেকে নজরদারি নিয়ে কড়া বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। Each and every medical college, each and every hospital, each and every district hospital, each and every rural hospital, and each and every block medical health unit and the Arogya Mandir, সবগুলো কিন্তু now connected by an audio visual system in that monitoring room or the control room of স্বাস্থ্য ভবন। আজকেই আমাদের মুখ্যমন্ত্রী দেখে বললেন, যখন ওপেন করলেন, বললেন সামনে একটা কুকুর বসে আছে, কোন হাসপাতালের এন্ট্রান্সে খবর নেই। সো রিমেম্বার, যে যেখানে কাজ করুক, যে কোনো হাসপাতালে, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তো আমরা প্রত্যেকটা হাসপাতালের উপর নজরদারি করছি, খবরদারি করছি না, কখনো ভাববেন না। আজিকার মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি মামলায় বড় মোড়। অবশেষে শুরু হতে চলেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া। তৃণমূল আমলে এতদিন ধরে আটকে ছিল অনুমতি প্রক্রিয়া। বিজেপি সরকার আসতেই আজিকার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর বিষয় দেওয়া হলো সবুজ সংকেত। বুধবার ইডির বিশেষ আদালতে রাজ্য সরকারের দেওয়া অনুমতিপত্র জমা দিয়ে কগনিজেন্স নেওয়ার আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। আরজি করে দুর্নীতি মামলার যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেই তদন্তে গত ফেব্রুয়ারি মাসে তারা চার্জশিট পেশ করেন আদালতে। রাজ্য সরকারের অনুমতি না মেলায় এই চার্জশিট পেশ করলেও কগনিজেন্স নেওয়া যাচ্ছিল না। অবশেষে রাজ্য সরকারের অনুমতি পাওয়া গিয়েছে, কগনিজেন্স নেওয়া হলো আরজি করের দুর্নীতি মামলা। এবং এই যে দুর্নীতি মামলা তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, আদালতে তারা জানিয়েছে পরবর্তী তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে চান। 2024 সালের 9ই আগস্ট আজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতেই কেচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো সামনে আসে আজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দেওয়া, বেআইনি পার্কিং এর বরাত, নিয়ম না মেনে ক্যাফেটেরিয়া তৈরির অনুমতি, চিকিৎসার সরঞ্জাম কেনা বেচায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার পর গত বছরের অক্টোবরে আজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় ইসিআইআর দায়ের করে ইডি। সেই মামলায় গত 6 ফেব্রুয়ারি নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে চার্জশিট জমা দিলেও তৎকালীন তৃণমূল সরকারের তরফে কগনিজেন্স নেওয়ার অনুমতি না মেলায় শুরু করা যায়নি বিচার প্রক্রিয়া। এবার বিজেপি সরকারের আমলে কাটল সেই জট। এর আগেও একটা মামলা হয়েছিল, খুন হয়ে যাবার আগে শিয়ালদা কোর্টে সেই মামলা চলেছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই সময় সরকার, সেই সময় যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পুলিশের লোকজন যারা ছিলেন, তারা ওই একই কাজ করেছেন, একই রকমভাবে সমস্যা তৈরি করছিলেন, যাতে কিনা জিনিসটা ধামাচাপা পড়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, শাসকের আইন আর নেই। আরজি করের মামলা নতুন রাস্তা দেখবে এবং দোষীরা সাজা পাবে। আরে রাম মন্দিরের যে চুরি হচ্ছে অযোধ্যায়, সেগুলো আপনারা দেখুন, সেটা দেখুন। তো সেগুলো দেখুন যে এদের মন্দিরে এত নজর কেন? এত নাকি সনাতনী, আর নজর হচ্ছে মন্দিরে। আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআইর হাতে গ্রেফতার হওয়ার পর এখন জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলাতে জেলে আছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ ও সুমন হাজরাও। এরই মধ্যে আজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের বাবা ফের একবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সিবিআইয়ের ব্যাপারে বলতে গেলে খুবই খারাপ লাগে। হাইকোর্ট যে রায় দিয়েছে, সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলছে আমরা রায়ের কপিটা বুঝতে পারিনি। এই হচ্ছে সিবিআই। যে দলের ডিরেক্টর প্রধান, যিনি বিষয়টাকে নেগলিজেন্সি করেন, বাকি টিম যে যেভাবে কাজ করবে সেটা ভরসা করাই যায় না, সেরকম অবস্থায় চলছে আর কি।
কি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যিনি স্বাস্থ্য দপ্তরের সমস্ত করাপশনের মাথা, সেই নারায়ণ স্বরূপ নিগম এখনও স্বাস্থ্য দপ্তরে বসে আছেন। সেটা কি করে বসে আছেন জানি না। মুরলীধর শর্মা যিনি মেইন নায়ক, তাকেও তো সাসপেন্ড করা হয়নি। মুরলীধর শর্মা এবং নারায়ণ স্বরূপ নিগম এদের তো সবার আগে সাসপেন্ড করে সবার আগে এদেরই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। এরাই মেইন কালপিট। আরজি করে নিহত চিকিৎসকের মা এখন বিজেপি বিধায়ক। ডক্টরস ডেতে মেয়ের সুবিচারের দাবিতে সরব তিনি। স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, তার কাছে আমার বিনীত নিবেদন 9 তারিখের আগে যেন অন্তত একটা কিছু হয়, যেন ওই একজন সিভিক ভলেন্টিয়ার সে গিয়ে আমার মেয়েকে খুন করেছে, ধর্ষণ করেছে, এটা যেন সমস্ত বিশ্ববাসীকে বিশ্বাস করতে না হয়। সবাই কেউ এটা বিশ্বাস করে না, যেমন আমরা মা বাবা হিসাবে তো বিশ্বাসই করি না, কিন্তু কেউ করে না। কিন্তু সিবিআই এর টিম ঠিক সেই একইভাবে 2 বছর ধরে সিবিআই যে বিচারকের সামনে ঠিক একটাই কথা বলেন, আর কেউ নেই, এই যে আসল অপরাধী তাকে ধরা হয়েছে, তার ফাঁসি চাই। আমি কিন্তু চাই না তার ফাঁসি, কারণ সে একা অপরাধী নয়, আরো অপরাধী যারা হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে। তো স্বাস্থ্য দপ্তরের যে ঘুণ ধরা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আমরা পরিষেবাটা ঠিক করতে চাই, তাহলে আগে স্বাস্থ্য দপ্তর থেকে গঙ্গা জল দিয়ে ধুতে হবে। এই যে দাদা দাঁড়িয়ে আছেন আমার সামনে, স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্য স্বরূপ নারায়ণ স্বরূপ নিগম, এরকম একটা ইনিয়াস ক্রাইম ঘটেছে যেখানে কি করে ভাঙলেন ঘরটা, তার বাথরুমটা কেন ভেঙে দিলেন, এই অনেক কেনর উত্তর যতদিন না আমি পাবো ততদিন আমি এই লড়াইটা চালিয়ে যাব। এদিকে ডিজে মন্তব্য মামলায় চাপ আরও বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের গলার স্বরে নমুনা দেওয়ার জন্য তলব করা হলো তাঁকে। ডিজে মামলা, যেটা বাগুইহাটি থানায় প্রথমে রুজু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের সাইবার ক্রাইম এই গোটা মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় এবং তারপরে সিআইডি এর তদন্ত নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তলবও করে। এবার সেই মামলাতে কণ্ঠস্বরের যে নমুনা, সেটা সংগ্রহ করার জন্য আগামী 8 তারিখ সিআইডি সূত্রে খবর এই আদালতে আমরা যেখানে এখন রয়েছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। বিধানসভা ভোটের প্রচারে বারবার এই মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এদিকে এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই মামলায় জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তাঁর। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে, তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয়, তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যে অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। সওয়াল জবাব শেষে বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মেলেনি রক্ষা কবচও। উল্টে অন্য বিচারপতির এজলাসে মামলা চলার কারণে এই মামলা থেকেই সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে মঙ্গলবার বিধাননগর আদালতের দেওয়া ডেডলাইন পার হয়ে গেলেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে 8ই জুলাই অর্থাৎ আগামী বুধবার ফের তলব করা হয়েছে তাঁকে। ওই দিন সশরীরে আদালতে গিয়ে গলার স্বরে নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি নিশ্চয়ই কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না।
একটা কোর্টের রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। আমার কণ্ঠস্বর আমি যদি দোষ না করে থাকি তাহলে আমার দিতে বাধা কোথায়? এই নিয়ে 14 বার হাইকোর্টে যাবারই বা কি আছে? সোজা কথা, এখন বোঝাই যাচ্ছে কিছু একটা গোলমাল আছে, সেই জন্য ডিলেটারি ট্যাকটিক্সে খেলছে। আগামী সপ্তাহে বুধবার সকাল 10টায় বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। থাকবেন সিআইডি তদন্তকারী অফিসার ও একজন বিশেষজ্ঞ। কেন্দ্র এবং রাজ্যের যাবতীয় এজেন্সির তদন্তের অভিমুখ প্রত্যাশিতভাবেই অভিষেকের দিকে। সিআইডি, ইডি, সিআইডির তলবের হ্যাট্রিক আজকে হচ্ছে। দলের মধ্যে সর্বস্তরে নেতাকর্মীদের একটা বড় অংশের ক্ষোভের লক্ষ্য অভিষেক তো ছিলেনই, আজ তাতে যুক্ত হলো পরিবারের ভেতর থেকে ওঠা মারাত্মক অভিযোগ। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায় দলের ভরাডুবির জন্য তার ভাইপোকে দায়ী করেছেন। অন ক্যামেরা বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেকই। সুতরাং এরপর বলতেই হয় অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। আর আজ আবার বলছি, তলবের হ্যাট্রিক করে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডিজে বাজানো নিয়ে তার অত্যন্ত উস্কানিমূলক এই মন্তব্যগুলোর জন্য। কিন্তু যার অভিযোগের ভিত্তিতে এই কেস, সেই রাজীব সরকার এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আপনি রাজীববাবু 5ই মে বাগুইহাটি থানায় অভিযোগ করেন। কি অভিযোগের মানে ভিত্তি ছিল, কি অভিযোগ ছিল এবং কোন আশঙ্কা থেকে করেছিল? দেখুন, 5ই মে আমি অভিযোগ দায়ের করি। সেটা পরবর্তীকালে ট্রান্সফার হয় বিধাননগর সাইবার পিএসে। সাইবার পিএস আমাকে 15/5 আমাকে এফআইআর লজ করায় এবং 17/5 আমি আরেকটি কমপ্লেন লজ করি, সেটা রিজু দত্তকে নিয়ে। আচ্ছা, কেন? এবং ওটা পরে আসছি, আমি আগে বলে নিই। সেকেন্ড হচ্ছে, আর তারপর ওটা সিআইডি ট্রান্সফার নিয়ে নেয় নিজেদের, এবং সিআইডি এখন বর্তমানে তদন্ত করছে। অভিযোগের বিষয়বস্তু এটা ছিল, এটা শুধু ডিজে বাজানোর মন্তব্যের জন্য নয়, এর পিছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসিটা হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা যেটা হয়, সেই হিংসার পরে প্রচুর মানুষ মারা যান, বাড়িঘর পোড়ানো হয়, অনেক কিছু হয়। কলকাতা শহরে কাঁকুরগাছিতে একদম কলকাতা শহরেও হয়েছে। 2021 সালের পরে যখন এই ভোট পরবর্তী হিংসাটা হয়, সেই সময় সরকার আবার পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসেন। কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসাটা, এর সঙ্গে এই যে ঘটনাটা ঘটে, এর সঙ্গে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু ওয়াকিবহাল ছিলেন। এবং তৎকালীন মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে জানতেন না এটা ভুল কথা, কিন্তু তিনি সেই সময় চুপ ছিলেন, বা পুলিশ প্রশাসন তখন চুপ ছিল, তাও ঠিক ছিল। কিন্তু 2026 বিধানসভা ভোটের সময়, ভোট ঘোষণার পরে অভিষেক ব্যানার্জি যখন এই বক্তব্যটা উনি রাখেন, ডিজে নাম করে যে বক্তব্যটা রাখেন, অ্যাকচুয়ালি এই বক্তব্যটা কিন্তু ডিজে সংক্রান্ত বা উনি হুমকি দিচ্ছেন এটা বড় বিষয় নয়। উনি যেটা ইন্ডিকেট করেছেন যে যদি আপনারা এই মানে হয় থেমে যান বা আপনি যাই করুন, আমরা কিন্তু 2011 ওই ভোট পরবর্তী হিংসাকে কিন্তু আমরা কন্টিনিউ করব এবং এর থেকে আরও ভয়ঙ্কর হবে। এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি এবং এটা খুব বড় একটা মানে ষড়যন্ত্র, কারণ এটা উপর মহলের যারা তৃণমূলের একদম উচ্চতর নেতৃত্ব, তারা ছাড়া এটা সম্ভব নয় কোনোভাবে। এই যে উনি সব থেকে বড় কথা, উনি তো একটার পর একটা জনসভায় বলে গেছেন, সুতরাং যদি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সের কেউ যুক্তি ওঠে, সেই যুক্তি খারিজ হয়ে যাবে, কারণ উনি তো বলেই গেছেন। একদম। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে উনি বলেছেন এবং ভোট মানে ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কমপক্ষে আমার সম্ভবত 4 জন মারা যান, তার মধ্যে তৃণমূলের 2 জন, বিজেপির 2 জন। বিষয়টা মৃত্যু নয়, কোন পার্টির মৃত্যু সেটা নয়, এটা হচ্ছে ওই ভোটের সময় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন এটা তার ফলাফল। একই সঙ্গে যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত, উনি যে একটি মানে ফ্রি স্পিচ, মানে তাকে কেউ মাথায় বন্দুক রেখে ওটা বলেননি, উনি ডাইরেক্টলি বলেছেন যে আমাদের কাছে একটা লিস্ট ছিল, তৃণমূলের কাছে একটা লিস্ট ছিল, যেটা জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট ছিল, এবং যদি সেই তৃণমূল জিতে যেত, তারপরে সেই লিস্ট ধরে ধরে প্রচুর মানুষ মারা যেত, ঘরবাড়ি ভাঙচুর হতো, যেটা আরও ভয়ঙ্কর যে কিছু মহিলাকে রেপ করা হতো। এই যে এত বড় স্টেটমেন্ট, এটা উনি
ফেসবুকে দিচ্ছে নিজের, এবং যেটা ভাইরাল হয়েছে, আমার কাছে একটাই প্রশ্ন, আমি কমপ্লেনটা করেছি, এই কমপ্লেনটা শুধু ডিজে মন্তব্য নিয়ে করা হয়েছে এটা ঠিক, কিন্তু এর সঙ্গে কানেক্টিং আমরা যেগুলো অনেক কিছু আমরা মিডিয়াকে বলিনি সেই জিনিসগুলো রয়েছে, কারণ এটা একটা ইনভেস্টিগেশন। আমরা আপনি যা বলছেন রিজুর বক্তব্য সত্যি হলে টার্গেটেড অ্যাটাক। হ্যাঁ, এটা একটা প্রিপ্ল্যান্ড অ্যাটাক, এটা প্রিপ্ল্যান্ড একটা ক্রিমিনাল কনস্পিরেসি। তো এটাকে সামনে আনাটা খুব জরুরি। আজকে সবচেয়ে বড় ঘটনা যে ধরে নিন যে লিস্টটা হয়ে রয়েছে সেই লিস্টে তো কিছু লোকের নাম আজও রয়েছে, আজকে তো ধরুন বিজেপি এসে গেছে, কিন্তু সেই লোকগুলো কারা যাদের নামের লিস্ট হয়ে রয়েছে? তো আগামী দিনে যে তারা যে আবার আক্রান্ত হবেন না কোনোভাবে, অন্য কোনোভাবে যদি কেউ মারা নাম যাবেন না, এই গ্যারান্টিটা আপনি আমাকে বলুন তো কে দেবে? আপনি তো পাশাপাশি উচ্চতর আদালতে যাওয়ার কথাও বলে। হ্যাঁ, আর যদি সিআইডি, আজকে আমরা সিআইডি অফিসে গেছিলাম, আমি গিয়ে সিআইডির এডিজি সিআইডি তাকে আমরা চিঠি দিয়ে এসেছি এবং পরিষ্কার বলে আসা হয়েছে যদি রিজু দত্তকে এই কেসের মধ্যে ইনভলভ না করা হয় এবং ফুল ইনভেস্টিগেশন উইথ অভিষেক ব্যানার্জি এবং রিজু দত্ত এই দুজনকে যদি কাস্টাডিতে নিয়ে যদি আপনি ইন্টারোগেশন না করেন, আমরা এরপর হাইকোর্ট এবং তার পরবর্তীকালে যে লোয়ার কোর্ট যেটা এমপি এমএলএ কোর্ট আমরা যাব। একদিকে ডিজে মন্তব্য মামলায় বড়সড় চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই মধ্যে তার বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের হলো। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে এই ছবি। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বলয়ে দেখা যায় এই ছবি। ভিতরে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন রাজীব সরকার নামে এই ব্যক্তি, যিনি এর আগে ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এবার নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানালেন সেই রাজীব সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার। সেই রাজীব সরকার যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার পিএসে প্রথম অভিযোগ করেছিলেন ডিজে মামলার, অর্থাৎ কিনা ডিজের মন্তব্য করে ভোট পূর্ববর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন, যার জেরে কিন্তু রীতিমতো বড়সড় কোনো ঘটনা ঘটে যেতে পারত, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকার অভিযোগ জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যা তদন্তভার গ্রহণ করে সিআইডি এবং তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে এবং তার দিনও ধার্য হয়ে গিয়েছে। তারই মাঝে সেই রাজীব সরকার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির যে ফুটবোর্ড রয়েছে সেই ফুটবোর্ডে বেআইনিভাবে লোক ঝুলিয়ে, অর্থাৎ কিনা যার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু এভাবে নিয়ে যেতেন। রাজপথে যখন গাড়ি চলছে সেই অবস্থায় আমরা দেখেছি যেটা আপনার পাদানি, যেটা পাদানি বলে ফুটবোর্ড, ওই ফুটবোর্ডের উপরে উনি দুদিকে লোক দাঁড় করিয়ে রাখতেন নিরাপত্তার নামে। আইনের কিছু পরিভাষা আছে। তো আমার ইচ্ছে হলো আমি কালকে এইভাবে নিয়ে যেতে পারি না, এর দায়ভার অভিষেক ব্যানার্জির। কারণ হচ্ছে গাড়ি হয়তো উনি ভাড়া নিতে পারেন বা গাড়ির মালিক হয়তো অন্য কেউ হতে পারেন, কিন্তু গাড়ি যিনি চড়ছেন তার সে নিজের নিরাপত্তার নামে সে এইরকম ভাবে গাড়ি লোক নিয়ে যাচ্ছে। তো এটা তো অপরাধ তো অবশ্যই, এবং এর দায়ভার অভিষেক ব্যানার্জির, এর দায়ভার গাড়ির ড্রাইভারের না। কারণ নির্দেশটা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আপনি কি অভিযোগ জানালেন কালীঘাট থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, বিএনএস এর আন্ডারেই আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বিএনএস প্লাস মোটর ভেহিকেল অ্যাক্ট দুটোই জানিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।